নজিরবিহীন আন্দোলনে ফের কেঁপে উঠল পাকিস্তান। এবার পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতিরা একে একে পদত্যাগ করতে শুরু করলেন এবং তারা পরিষ্কার বললেন পাকিস্তান যেভাবে সংবিধানকে সংশোধন করেছে তারপর সুপ্রিম কোর্টের কোনো ভূমিকা অন্তত পাকিস্তানে আর নেই। ফলে এবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট তার বিচারপতিরা শুধু পদত্যাগ করলেন তা নয়, তাদের যে বার অ্যাসোসিয়েশন তারা কিন্তু ধর্মঘটের ডাক দিলেন পাকিস্তান সরকারের বিপক্ষে। অর্থাৎ পাকিস্তানের সামাজিক যে আন্দোলনগুলো এতদিন আমরা দেখছিলাম তা কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মি, কোনোদিকে তেহরিকি তালিবান, কোনোদিন সিন্ধ প্রদেশের আন্দোলন, কোনোদিন তেহরিকি লেইবাকের আন্দোলন, আর এবার জুডিশিয়ারি সিস্টেম পাকিস্তানে কার্যত ভেঙে পড়ার মুখে, সরকার ঘোর সংকটে এবং জুডিশিয়ারি সিস্টেমের সঙ্গে লড়াই করার ক্ষমতা এই সরকারের আছে কিনা সেটা তো অনেক পরের প্রশ্ন। কিন্তু আপাত দৃষ্টিতে পাকিস্তানের সামগ্রিক যে আদালত স্ট্রাকচার, যে জুডিশিয়াল স্ট্রাকচার তা কিন্তু কার্যত বিপর্যস্ত এবং সরকার কি করবে তা তারা নিজেরাই বুঝতে পারছে না। কেন হলো এই বিতর্ক, কেন দেশ জুড়ে পাকিস্তানে এই ধরনের ঘটনা ইতিহাসে প্রথমবার হলো, আজকে এই ভিডিওতে সেগুলোই আলোচনা করবো। এবং এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভারতের ইমিডিয়েট নেইবার প্রতিবেশী হলো পাকিস্তান, এর এফেক্ট কিন্তু ভারতেও কোনো না কোনো ভাবে পড়তে পারে। কারণ পাকিস্তানের সর্বোচ্চ ক্ষমতা যদি আসিম মুনিরের হাতে যায় তাহলে কিন্তু তিনি ভারতের বিপক্ষে একাধিক চক্রান্ত এবং ষড়যন্ত্র করবেন, যা পেহেলগাম হত্যাকাণ্ডের সময় আমরা দেখেছি। ফলে এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ অবধি দেখবেন। আমি আপনাদের সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি এই মুহূর্তে পাকিস্তানের বর্তমান অবস্থাটা ঠিক কি। দেখুন, নভেম্বরের শুরুতে পাকিস্তান সরকার সর্বপ্রথম পাকিস্তানে 27th অ্যামেন্ডমেন্টের একটি প্রস্তাব দেয়। 13ই নভেম্বর পার্লামেন্ট তাদের এটাকে পাশ করে এবং তারা যা সংশোধন করতে চেয়েছিল সেই সংশোধনের জন্য কিন্তু মান্যতা দেওয়া হয়। আর এরপরে সুপ্রিম কোর্টের যারা বিচারপতিরা আছেন তারা একে একে পাকিস্তান সরকারকে চিঠি লিখতে শুরু করেন। সকলের আগে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জাস্টিস মনসুর আলী সাহা, তিনি 13 পাতার একটি চিঠি পাকিস্তান সরকারকে লেখেন এবং সেই পার্টিকুলার প্রতিবাদে সামিল হন পরবর্তী জাস্টিস আর্থার মিনাল্লাহ এবং হাইকোর্টের প্রধান বিচারপতি লাহোর হাইকোর্টের মেহবুব মির্জা। অর্থাৎ একে একে বিচারপতিরা বুঝতে পারেন এই সরকার যেভাবে সংবিধানকে বদলাচ্ছে সেই প্রবণতা কিন্তু মারাত্মক। পাকিস্তানে এমনি গণতন্ত্র নেই, যেটুকু বেঁচে ছিল সব সুপ্রিম কোর্টের জন্য, আর এখন সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করার চেষ্টা পাকিস্তান সরকার করছে শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য। এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্টে পাকিস্তানের একাধিক হাই ভোল্টেজ কেস চলছে এবং যদি সুপ্রিম কোর্টের হাত থেকে ক্ষমতা অন্য জায়গায় শিফট করা যায় তাহলে কিন্তু সেই কেসগুলো থেকেও বেঁচে যেতে পারে পাকিস্তান সরকার। তার জন্য এই ধরনের ধূর্তামি এবং এর ফলে পাকিস্তানে সামাজিক সংকট সৃষ্টি হয়েছে, সিভিল ওয়ারের সামনে পাকিস্তান, এবং পাকিস্তান সরকার কিন্তু কার্যত পতনের মুখে। কারণ সুপ্রিম কোর্টের আইনজীবীরা, বিচারপতিরা যদি প্রতিবাদ করে তাহলে একটা দেশ আলটিমেটলি কিন্তু চলতে পারে না। আমাদের ভারতবর্ষে যদি কথা যদি ভাবেন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আমাদের সংসদ আছে, সেখানে আমাদের যে সিদ্ধান্ত হয়, বিল পাস হয়, বিল পাস করার পর আমরা সেটাকে আইন হিসাবে মান্যতা দিই। কিন্তু সুপ্রিম কোর্ট আমাদের দেশের কিন্তু রক্ষাকর্তা বিধাতা। কারণ কিছু ক্ষেত্রে দেখা যায় সরকারের বহু বিল বা সরকারের বহু সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের জন্য আটকে গেছে বা জাজমেন্টের জন্য স্থগিত হয়ে যায়। ফলে সুপ্রিম কোর্টকে ওভারটেক করার ক্ষমতা ভারতের সংবিধান কিন্তু দেয়নি এবং ভারতের মতো পাকিস্তানের সংবিধানের স্ট্রাকচারটাও কিছুটা এক, এবং এর জন্য এরা সংবিধানটাকেই বদলে দিল। ফলে এবার তারা করবে কি তারা নিজেরাও জানে না। এরপর যেটা হয়েছে তা হলো 27 অ্যামেন্ডমেন্ট। এখানে এমন কিছু কথা আছে যা সুপ্রিম কোর্টের যে ক্ষমতা সেই ক্ষমতাকে সম্পূর্ণভাবে অবলুপ্ত করতে সাহায্য করছে। কারণ এখানে প্রথমে বলা হয়েছে যে পাকিস্তান সরকার একটি ফেডারেল কনস্টিটিউশন কোর্ট তৈরি করবে, অর্থাৎ সুপ্রিম কোর্টের উপরে একটি কোর্ট তৈরি করবে পাকিস্তান সরকার। এবং সেইখানে বলা হয়েছে যে এবার থেকে কনস্টিটিউশন ওরিয়েন্টেড সমস্ত লিগাল ম্যাটার এই ফেডারেল কনস্টিটিউশন কোর্ট শুনবে, সুপ্রিম কোর্ট নয়। অর্থাৎ পাকিস্তান সরকার যদি সংবিধানকে মান্যতা না দিয়ে কোনো পদক্ষেপ নেয় তাহলে সে বিষয়ে মামলা শোনার অধিকার সুপ্রিম কোর্টের নেই। মোদ্দা কথা, সহজ ভাষায়, পাকিস্তান সরকার যদি কোনো রকম বেয়াদবি করে সুপ্রিম কোর্ট সে বিষয়ে ইন্টারফেয়ার করতে পারবে না। ফেডারেল স্ট্রাকচার যে কোর্ট তৈরি হবে পাকিস্তানের নতুন কোর্ট, সেইখানে শুনতে হবে সেই মামলা।
সেকেন্ড, এখানে বলা হয়েছে এই কোর্ট সুপ্রিম কোর্টের উপরে থাকবে, কারণ এই কোর্টের যে সিদ্ধান্ত হবে তার বিপক্ষে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা ছোটখাটো কোনো কোর্ট কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, জাজমেন্ট দিতে পারবে না। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই যে ফেডারেল কনস্টিটিউশন অফ কোর্ট তৈরি করতে যাচ্ছে পাকিস্তান, সেই কোর্ট তৈরির আড়ালে তাদের নেওয়া একাধিক সিদ্ধান্তকে তারা আইনত বৈধতা দিতে চাইছেন, তা কিন্তু পরিষ্কার। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে পাওয়ার তা কিন্তু কমে যাচ্ছে। এবার দেখুন, এই ফেডারেল স্ট্রাকচারে যে কোর্ট তৈরি করা পাকিস্তান সরকার ভাবছে, সেখানে অ্যাপয়েন্টমেন্ট কারা দেবে? সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেবে সরকার। ফলে বাংলাদেশে শেখ হাসিনার যে বিচার হয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ ট্রাইব্যুনালে, সেখানে নিয়োগ কারা দিয়েছে? মোহাম্মদ ইউনূসের সরকার। শেখ হাসিনার আইনজীবী কারা নিয়োগ করেছে? মোহাম্মদ ইউনূসের সরকার। শেখ হাসিনার মামলা যিনি বিচারপতি হিসেবে শুনেছেন, তাকে নিয়োগ কে করেছে? মোহাম্মদ ইউনূসের সরকার। অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অফ কোর্ট হাইকোর্টের সমমর্যাদাপূর্ণ কোর্ট হলেও আসলে সেটি সরকার দ্বারা কন্ট্রোলড, এবং সরকার যা চাইবে তার সেই সিদ্ধান্তই কিন্তু সেই কোর্ট নিতে বাধ্য। এবং হাইকোর্টের নিয়ম অনুসারে বিচারপতি তারাই হতে পারেন যাদের 10টা ন্যূনতম মামলা শোনার অভিজ্ঞতা আছে। কিন্তু ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অফ কোর্টে আমরা যে নজিরবিহীন কাণ্ড দেখেছিলাম, সেখানে পরিষ্কার হয়ে গেছিল যে বিচারপতি তিনিও অভিজ্ঞ নয়, যারা বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন তাদের ট্রাইব্যুনালে আইন পেশার সঙ্গে জড়িয়ে পড়ার কোনো যোগ্যতাটুকু হয়নি। অর্থাৎ পাকিস্তান সরকার কিন্তু হুবহু সেই জিনিস করলো, ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট নামক একটি ক্যাঙ্গারু কোর্ট তৈরি করলো, যে কোর্টের বিচারপতি থেকে আইনজীবী সবই শিলমোহর দেবে পাকিস্তান সরকার। পাশাপাশি এখানে বিচারপতিরা ইমিউনিটি সিস্টেম নিয়ে বড় প্রশ্ন তুলেছেন। পাকিস্তান সরকারের এই নতুন সংবিধান দুজন ব্যক্তিকে লাইফ টাইম ইমিউনিটি দিচ্ছে, অর্থাৎ প্রেসিডেন্ট এবং তাদের যে সিডিএফ অর্থাৎ চিফ আর্মি স্টাফ, এবং এই ব্যক্তি যদি কোনো ক্রাইম করে তাকে কখনো বিচারের আওতায় আনা যাবে না। এক অদ্ভুত নিয়ম। মানে এই ব্যক্তি যদি কাউকে খুনও করে তাহলে সেটাকেও এই সংবিধান বলছে তার বিপক্ষে কোনো লিগাল অ্যাকশন নেওয়া যাবে না, কোনো জুডিশিয়াল প্রসিডিং করা যাবে না, এবং কোনো অবস্থাতেই তার বিপক্ষে কোনো মামলা মোকদ্দমা কোনোদিন হবে না। বিচারপতিরা বলছেন যদি তিনি সরকারি কোনো পোস্টে থাকেন তাহলে আমরা এই সংবিধান অনুযায়ী তার বিপক্ষে মামলা নাই করতে পারি, কিন্তু যখন উনি রিটায়ার্ড হবেন তখন তো উনি সরকারি কর্মচারী নন, তখন উনি দেশের সেবা করছেন সেটাও নন। কিন্তু রিটায়ারমেন্টের পর কেন আসিম মুনিরের বিপক্ষে কোনো লিগাল অ্যাকশন আমরা নিতে পারবো না যদি জেনুইন কোনো মামলা হয়? জেনুইন প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। কিন্তু আসিম মুনির ছলে বলে কৌশলে পাকিস্তানের মাথার উপরে বসে এই জুডিশিয়ারি সিস্টেমকে ধ্বংস করতে চাইছেন, যা সুপ্রিম কোর্টের বিচারপতিরাও এখন বুঝেছেন। পাশাপাশি যেখানে লাস্ট বিরোধের জায়গা তা হলো জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট। এখানে এই সংবিধান বলছে যে এখন থেকে একটি জুডিশিয়াল কমিশন তৈরি হবে যারা বিচারপতি নিয়োগ করবেন, এবং বিচারপতি ওরিয়েন্টেড একাধিক যে নিয়োগ তারা কিন্তু সেগুলো করবেন। এবার জুডিশিয়াল কমিশনে কারা থাকবেন? রাজনৈতিক দলের প্রতিনিধিরা, মিলিটারির প্রতিনিধিরা। এবার একটা রাজনৈতিক দল তারা যদি বিচারপতি ঠিক করেন তাহলে সেই বিচারপতি কি সেই রাজনৈতিক দলের বিপক্ষে কোনো সিদ্ধান্ত নিতে পারবে? কখনোই পারবে না। অর্থাৎ পাকিস্তান সরকার চাইছে বিচার ব্যবস্থাকে কন্ট্রোল করতে, তাদের পছন্দ মতো বিচারপতিকে বসাতে, তাদের পছন্দ মতো আইনজীবীকে তারা মামলায় নিযুক্ত করবে, এবং তারা মিথ্যে কিছু মামলা সাজিয়ে রাজনৈতিক বিরোধী দলগুলোকে জব্দ করবে এবং তারা তাদের ক্ষমতাকে ধরে রাখবে। আর এখানেই কিন্তু সুপ্রিম কোর্ট তীব্র প্রতিবাদটি করেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস মনসুর আলী তিনি পরিষ্কার বলেছেন এটি কনস্টিটিউশনের অ্যাসাল্টেশন, অর্থাৎ কনস্টিটিউশনের বিপক্ষে অ্যাসল্ট করা হচ্ছে এবং কনস্টিটিউশনকে ক্ষতি করা হচ্ছে। এবং সেখানে তিনি বলেছেন বাট্রাড মাই ওথ ফর টাইটেল, স্যালারিজ অ্যান্ড প্রিভিলেজ। ফলে আমি আমার ওথকে শপথ রেখেছি এবং কোনো অবস্থাতে স্যালারি কিংবা প্রিভিলেজ যেটা আমি পাই বিচারপতি অবস্থায় কিংবা টাইটেল, এর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, আমি পদত্যাগ করলাম। পরবর্তী জাস্টিস আর্থার মিনারলাও তিনি একই কথা বলেছেন যে আমি আমার সংবিধানের প্রতি দায়বদ্ধ, এই বিচার ব্যবস্থা আমি আর বিচারপতি হিসাবে দেখতে পারবো না। ফলে সকলেই একই কথা বলছেন এবং তীব্র চাপের মুখে পাকিস্তান সরকার। খুব বেশি মিডিয়া এগুলোকে নিয়ে কভার করবে না, কিন্তু এটা পাকিস্তানের বর্তমান সিনারিও। পাকিস্তান সরকার চেপে রাখার চেষ্টা করছে, কিন্তু সুপ্রিম কোর্টের সব বিচারপতিরা পদত্যাগ করে যাচ্ছে তা হয়তো পাকিস্তান সরকার এক্সপেক্টও করেনি। এবং রীতিমতো বিচার ব্যবস্থার এই ধর্মঘট
এবং এই আইনজীবীদের লাগাতার স্ট্রাইকে কাঁপছে আসিম মুনির এবং পাকিস্তান সরকার। যাই হোক, অনেক আপডেট আসবে, আপডেটেড ভিডিও আপনাদের জন্য বানাবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।